হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়, সাফ জানালো ইরান। হরমুজ অবরোধ থাকবেই বললেন ট্রাম্প। জেডি ভেন্স পাকিস্তানের পথে নন, ওয়াশিংটনে আছেন, দাবি রয়টার্সের। মার্কিন প্রেসিডেন্টের হুমকি উপেক্ষা করে প্রণালী পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ। খুলে দেওয়া হলো তেহরানের প্রধান দুটি বিমানবন্দর। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তানে যাওয়ার খবর উড়িয়ে দিয়েছে রয়টার্স। ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ সবাই ওয়াশিংটনে অবস্থান করছেন বলে দাবি বার্তা সংস্থাটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে, তবে অবরোধ প্রত্যাখ্যান করে কোনো আলোচনায় যাবে না তেহরান। এদিকে অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হচ্ছে বিদেশটির গণমাধ্যমের। ইরান যুক্তরাষ্ট্রের আলোচনার ভেন্যু হিসেবে আবারও সামনে এসেছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। দ্বিতীয় দফার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের নেতৃত্বে প্রতিনিধি দল যাওয়ার কথা থাকলেও এখনও তারা যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন বলে জানিয়েছে রয়টার্স। এদিকে ট্রাম্প দাবি করেছেন আজই চুক্তি সই হবে, এমনকি মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের পথে বলেও তিনি জানান। তবে একই সময় ইরান এখনও প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি। পাকিস্তান দুই পক্ষকে আনার জন্য কূটনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে। ইসলামাবাদে হাজারো নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে বলছেন আলোচনায় তিনি তাড়াহুড়ো করবেন না, আবার অন্যদিকে দাবি করছেন দ্রুত চুক্তি হবে এবং সেটি 2015 সালের জেসিপিওএ এর চেয়েও ভালো চুক্তি হবে। তিনি দাবি করেন ইরান প্রতিদিন প্রায় $500 মিলিয়ন ক্ষতির মুখে পড়ছে কারণ যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রয়েছে। ট্রাম্প আরও স্পষ্ট করেন ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা ত্যাগ করতে হবে, এ বিষয়ে কোনো ছাড় নয়। আরো বলেন চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতাদের সঙ্গেও দেখা করতে প্রস্তুত যদি অগ্রগতি হয়। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার ছাড়া কোনো আলোচনায় তারা যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ফোনালাপে বলেছেন যুক্তরাষ্ট্রের বিরোধপূর্ণ ও অবৈধ আচরণ কূটনীতির সঙ্গে সাংঘর্ষিক। প্রেসিডেন্ট পেজেশকিয়ানও বলেছেন ইরান কোনো চাপের মুখে মাথা নত করবে না এবং আস্থা না থাকলে আলোচনা অর্থহীন। এর আগে পাকিস্তানের সঙ্গে ইরান নিয়মিত যোগাযোগ রাখলেও দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণ নিয়ে এখনো দ্বিধা রয়েছে। একই সময় ইরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেই আলোচনার বড় বাধা দিয়েছে। অবরোধকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে উত্তেজনা তীব্র হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র জানিয়েছে অন্তত 27টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে যারা হরমুজ অবরোধে জড়িত থাকবে তাদের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই সঙ্গে তেলের দাম প্রায় 5% বেড়ে গেছে বিশ্ববাজারে। ইসরায়েলের সামরিক প্রধান বলেন ইরানকে তার লক্ষ্য পূরণে বাধা দেয়া হবে আর ইসরায়েল আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যদিকে কাতার, ওমান, ফ্রান্স ও রাশিয়া উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষই প্রকাশ্যে শক্ত অবস্থান নিলেও গভীরে কেউই পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর বদলে গেছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার পর নড়বড়ে আঞ্চলিক ভারসাম্য। এই সংঘাত কি নতুন ভূ রাজনীতির জন্ম দিচ্ছে নাকি তৈরি করছে বড় অনিশ্চয়তা, তা নিয়ে তৈরি হচ্ছে সংশয়। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য স্থায়ী শান্তির জন্য ওয়াশিংটন, তেল আবিবের কৌশলগত অবস্থান আলাদা হওয়া জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি আর ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন অভিযানের নাম ভিন্ন হলেও দুই দেশ যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। বিশ্লেষকদের মতে এই যৌথ পদক্ষেপ শুধু সামরিক নয়, বরং আঞ্চলিক প্রভাব বিস্তারে দুই দেশের কৌশলগত ঘনিষ্ঠ সম্পর্কের স্পষ্ট প্রতিফলন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবের আধিপত্য প্রতিষ্ঠা করতে দীর্ঘস্থায়ী সামরিক সংঘাতকে হাতিয়ার হিসেবে দেখেছেন। একই সময়ে আরব বিশ্বে মার্কিন ভূকৌশলগত স্বার্থ এগিয়ে নিতে এবং তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের ধারণা সিরিয়ায় বাশার আল আসাদের পতন এবং লেবাননে হিজবুল্লাহর নেতৃত্ব দুর্বল হওয়ার পর মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমে আসে। এটাকে সুযোগ হিসেবে দেখেছে ওয়াশিংটন ও তেল আবিব। শুরু হয় বিমান হামলা ও বোমাবর্ষণ, যা দ্রুতই ছড়িয়ে পড়ে পুরো অঞ্চল জুড়ে। তবে যুদ্ধে ইরান তাদের পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্য নাড়িয়ে দিয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ, উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহের চাপ, এছাড়া দ্বিতীয় দফার আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান, সব মিলিয়ে ইরান দেখিয়েছে তার প্রতিরোধ ক্ষমতা। এতে শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতিও চাপের মুখে পড়েছে।
40 দিনের এই সংঘাতে চাপে পড়ে যুক্তরাষ্ট্র নিজেও। উপসাগরীয় মিত্রদের নিরাপত্তা হুমকির মুখে, জ্বালানি স্থাপনাগুলোতে হামলা আর অভ্যন্তরীণভাবে যুদ্ধবিরোধী জনমত সবকিছুই চাপ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসনের উপর। এমনকি মার্কিনদের মধ্যেই এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। এক জরিপে দেখা গেছে 61% আমেরিকান এই যুদ্ধের বিরোধিতা করছে। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতা তৈরি হতে পারে। ট্রাম্পের বিভিন্ন সময়ের বক্তব্য থেকে যুদ্ধ পরিস্থিতি ইতি টানার ব্যাপারে তাকে আগ্রহী দেখা গেছে, কিন্তু নেতানিয়াহু ফের যুক্তরাষ্ট্রকে সংঘাতের দিকে টেনে আনতে পারে আশঙ্কা করে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য ওয়াশিংটন তেল আবিবের কৌশলগত অবস্থান আলাদা হওয়া জরুরি বলে মনে করছেন তারা। ইরান যুদ্ধের জেরে এশিয়ায় নিজ বলয় হারাচ্ছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, টালমাটাল জ্বালানি পরিস্থিতি সামাল দিতে মার্কিন মিত্ররা ঝুঁকছে তেহরান ও মস্কোর দিকে। 7 বছরে প্রথমবার ইরানের কাছ থেকে তেল কিনেছে ভারত। ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের মতো দেশ জ্বালানির চাহিদা মেটাচ্ছে রাশিয়ার কাছ থেকে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক মিত্র দেশকে দূরে সরে যেতে বাধ্য করেছে। ইরানে মার্কিন হামলার পর থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে নানা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার বেশিরভাগ বার্তাই ছিল অস্পষ্ট। অনেকের দাবি, যুদ্ধক্ষেত্র ও জ্বালানি সংকট নিয়ে ট্রাম্পের দেয়া বক্তব্য কিংবা সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে আসল চিত্র ফুটে ওঠেনি। মার্কিন প্রেসিডেন্টের দেয়া বার্তায় ভরসা না পেয়ে এশিয়ার অনেক নেতা নিজ দেশের তেলের চাহিদা মেটাতে ঝুঁকছে ইরান ও রাশিয়ার দিকে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। গেল সপ্তাহে দক্ষিণ কোরিয়ার এক বিশেষ দূত পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলোর বিষয়ে আলোচনা করেন ইরানি কর্মকর্তাদের সঙ্গে। একই দিন তেল কিনতে মস্কো পৌঁছান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। 5 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত তেল কিনছে ফিলিপিন্স। 7 বছরের মধ্যে প্রথমবার ভারতেও আনুষ্ঠানিকভাবে ইরানের অপরিশোধিত তেল পৌঁছেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, এই লেনদেন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্নের কোনো ইঙ্গিত না দিলেও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদেরই সহায়তা করছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক দেশকে মার্কিন বলয় থেকে দূরে ঠেলে দিয়ে বিকল্প খুঁজতে বাধ্য করছে। আর এই সংকটে নতুন করে সামনে এসেছে রাশিয়ার ভূ রাজনৈতিক গুরুত্ব। গত বছর পর্যন্ত এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র ও কৌশলগত সহযোগী দেশগুলো মার্কিন নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা এড়িয়ে চলত। জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ আরেক দেশ ইরানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল খুব সামান্য। তবে ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বদলে দিয়েছে পুরো দৃশ্যপট। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তানে যাওয়ার খবর উড়িয়ে দিয়েছে রয়টার্স। ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স সহ সবাই ওয়াশিংটনে অবস্থান করছে বলে দাবি বার্তা সংস্থাটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে, তবে অবরোধ প্রত্যাহার ছাড়া কোনো আলোচনায় যাবে না তেহরান। এদিকে অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ বলে দাবি দেশটির গণমাধ্যমে। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসানোর চেষ্টা করছে পাকিস্তান, কিন্তু দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে। এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, দুই পক্ষই যখন একে অপরের উপর আস্থা রাখতে পারছেন না, তখন তৃতীয় পক্ষ হিসেবে পাকিস্তানের সক্ষমতা নিয়েও সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক। কিছু পর্যবেক্ষক মনে করছেন, পাকিস্তান এই মধ্যস্থতার মাধ্যমে আঞ্চলিক কূটনীতিতে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। তবে সমালোচকদের মতে এটি বাস্তবসম্মত শান্তি উদ্যোগের চেয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের কৌশলও হতে পারে। এই দ্বৈত ধারণা পাকিস্তানের ভূমিকা নিয়ে আরো বিভ্রান্তি তৈরি করছে। যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই একে অপরকে বিশ্বাস করতে রাজি নয়। তারা একে অপরের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে। এই অবস্থায় পাকিস্তানকে মধ্যস্থতাকারী হিসেবে গ্রহণ করা হলেও বাস্তবে দুই পক্ষই ইসলামাবাদের উদ্যোগকে কতটা গুরুত্ব দেবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এ কারণে আলোচনা শুরুর আগেই আস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। ইরানের আলোচনায় না আসার ইঙ্গিত এবং যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে পুরো প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে। পাকিস্তানের উদ্যোগ যদি ব্যর্থ হয়, তাহলে আঞ্চলিক কূটনীতিতে তাদের মধ্যস্থতাকারীর ভূমিকা আরো প্রশ্নবিদ্ধ হতে পারে। এখন মূল প্রশ্ন হলো, এই উদ্যোগ কি সত্যিকারের শান্তির পথ খুলবে নাকি কেবল নতুন কূটনৈতিক অচলাবস্থা তৈরি করবে?